আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা দিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য সামনে এসেছি। প্রিয় দর্শক, আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থান, যেটিকে বর্তমান সরকার ও বর্তমান বিরোধী দল সহ বাংলাদেশে যারা সক্রিয় রাজনীতিতে রয়েছেন, বর্তমানে সংসদের সরকারি দল এবং বিরোধী দল, সবাই জুলাই আন্দোলনের পক্ষের শক্তি। প্রিয় দর্শক, 2024 সালের 1 জুলাই থেকে শুরু হওয়া কোঠা বিরোধী আন্দোলন একটি পর্যায়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে তারা হটাতে বাধ্য হয়। শেখ হাসিনা তৎকালীন সেনা হেফাজতে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ভারতে রেখে আসা হয়, সেটি আপনারা সবাই জানেন। সেখানে ভারতের একজন প্রভাবশালী সরকারি কর্মকর্তা তাকে রিসিভ করেন। যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে হটাতে সমর্থ হয়েছিল এই জুলাই আন্দোলনকারীরা, আবার ঠিক 2 বছরের মাথায় আবারও কেন শেখ হাসিনা ঠেকানোর আন্দোলনে নামতে হচ্ছে তাদের। প্রিয় দর্শক, আজকে সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, মূলত জুলাই গণ অভ্যুত্থানটি হয়েছিল তৎকালীন সময়ে সরকারি চাকরিতে কোঠার ব্যবস্থা ছিল। মুক্তিযোদ্ধা কোঠা, তারপর সংখ্যালঘু কোটা থেকে শুরু করে প্রতিবন্ধী কোটা সহ বেশ কয়েকটি কোটা ছিল। কিন্তু এই আন্দোলনদের দাবি হচ্ছে সরকারি চাকরিতে কোনো কোটা থাকতে পারবে না। মূলত তারা মুক্তিযুদ্ধ কোটাকে কেন্দ্র করেই এই অবস্থান। মুক্তিযুদ্ধ কোটা বলতে, আপনি যদি সরকারি চাকরিতে অ্যাপ্লাই করেন, অর্থাৎ আবেদন করেন, আপনার পরীক্ষা থেকে শুরু করে সবকিছু হয়ে যাওয়ার পরে যে প্রসেসিং এর মাধ্যমে সরকারি চাকরি হয়, পরীক্ষা ভাইবা থেকে শুরু করে সবকিছু পাস হওয়ার পর তখন একটি বিষয় যাচাই বাছাই করা হয় যে কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা কিংবা সংখ্যালঘু কোটা, এই ধরনের কোটা ভাগের মাধ্যমে একটি চাকরির বিন্যাস হয়। মূলত সেই মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে এই আন্দোলন ছিল তৎকালীন সময়। শেখ হাসিনা একটি কথা বলাতে যে মুক্তিযুদ্ধের সন্তানেরা, নাতিপতিরা সরকারি চাকরি পাবে না, তো রাজাকারের সন্তানেরা পাবে, এই স্লোগান থেকে ঘিরে আমি কে তুমি কে রাজাকার রাজাকার সেই স্লোগান দিয়ে তার পাশাপাশি তারা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছিল যে বর্তমানে যে বৈষম্য হচ্ছে, পরবর্তীতে শেখ হাসিনা দেশ থেকে চলে গেলে আর কোনো ধরনের বৈষম্য থাকবে না। এটি জনগণের মাইন্ডসেটে এমনভাবে ঢুকিয়ে দিতে তারা সমর্থ হয়েছিল যে তখন বেশিরভাগ মানুষ, আমাদের মতো আপনাদের মতো যারা সহজ সরল মানুষ ছিল, তারা তাদের এই আবেগিকতায় তারা ঘাবাসী, অর্থাৎ আবেগ আর বিবেক দিয়ে তারা ঘা ভাসিয়ে দিয়েছিল। মানুষের সেন্টিমেন্টকে তারা ক্যাচ করে শেখ হাসিনা যখন দেশ থেকে চলে যেতে বাধ্য হয়, অর্থাৎ শেখ হাসিনা সরকারকে যখন তারা ফেলে দিতে ব্যর্থ হয়, মানুষ ভেবেছিল যে সত্যিই তো আর কোনো ধরনের বৈষম্য থাকবে না। যে ইলিশ আমরা দেখতে পেয়েছি তৎকালীন সময় যত টাকায় বিক্রি হতো, 700 থেকে 800 টাকা, সেই ইলিশ 200-300 টাকায় খেতে পারবো, কারণ ভারতে ইলিশ রপ্তানি করবে না। তার পাশাপাশি তৎকালীন সময়ে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত যে আসিফ নজরুল, তারা তরুণ প্রজন্মকে এমনভাবে কট করতে সমর্থ হয়েছে যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে যে শেখ হাসিনা ভারতের প্রায় 34 লাখ
মানুষকে চাকরি দিতে সমর্থ হয়ে সরকারি চাকরি দিতে সমর্থ হয়েছে, কিন্তু বাংলাদেশের তরুণ যুবকরা চাকরি পাচ্ছে না। এই ধরনের বেশ কিছু প্রপাগান্ডা, যেমন শেখ হাসিনা বিদেশে ভারতকে এটা দিয়ে দিচ্ছে, ওটা দিয়ে দিচ্ছে, এই ধরনের বিভিন্ন প্রপাগান্ডা চড়ানো হয়েছিল। ঠিক এরপরে ঘটলো উল্টোটা। যখন শেখ হাসিনা চলে গেলেন, এরপরে দেখা গেল পুলিশ হত্যা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর থেকে শুরু করে ধানমন্ডি ৩২ নম্বর, যেটি মুক্তিযুদ্ধের অন্যতম আঁতরঘর হিসেবে পরিচিত, যেই বাড়িতে থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন মুক্তিযুদ্ধের ঘোষণা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি সেখানে জড়িত ছিল। সেই বঙ্গবন্ধুর সেই ধানমন্ডি ৩২, তার পাশাপাশি আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে আগ্নি সংযোগ থেকে শুরু করে নেতা কর্মীদের বাড়িঘরে হামলা এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যাযজ্ঞ থেকে শুরু করে সবকিছু চালিয়েছে। এরপরে আমরা দেখতে পেয়েছি বাজারে হামলা থেকে শুরু করে চিন্তায়, রাহাজানি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ, এমন কি ঘটেনি এই বাংলাদেশে। মূলত এই সমস্ত কর্মকাণ্ডগুলি আওয়ামী লীগের জনপ্রিয়তা শীর্ষে নিয়ে গিয়ে পৌঁছেছে। তার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ৬০০ কোটি টাকার ঋণ মকুব, এছাড়াও তার ইউনূস এবং তার প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া থেকে শুরু করে এসব কিছু দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে ১০০ থেকে ২০০ মতো বাজারে হামলা করা হয়েছে। তারপর সংশ্লিষ্ট কর্মীদেরকে কোনো ধরনের তাদের ফাংশন করতে দিচ্ছে না, বিভিন্ন ধরনের নাটক, সিনেমা এগুলি তৈরি করতে দিচ্ছে না। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় ধর্মীয় উগ্রবাদ বেড়ে গিয়েছে। তার সাথে যুক্ত হয়েছে যে সমস্ত অভিযোগগুলি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনার উপর উঠত, তার চেয়ে হাজার হাজার গুণ অভিযোগ বর্তমান সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠছে। প্রিয় দর্শক, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের মে মাসে। এখনো পর্যন্ত কি যুক্তিতে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে? যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার কার্যক্রম সমাপ্ত না হয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের বিষয় রাজনীতির নিষিদ্ধ, এই ধরনের একটি অর্ডিন্যান্স জারি করেন। অর্থাৎ ইউনূস সরকার চেয়েছে, সে কারণে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় দর্শক, সম্প্রতি এরপর দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলার রায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। তার পাশাপাশি অন্যান্য মামলাগুলির রায় চলমান রয়েছে কিংবা মামলাগুলিও চলমান রয়েছে। ঠিক এরই মধ্যে সম্প্রতি যে ঘটনাটি ঘটিয়েছে, রয়টার্সকে শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা জানিয়েছেন। তিনি এবং তার নেতাকর্মীরা সবাই মিলে দেশে আত্মসমর্পণ করার এই পরিকল্পনা নেওয়ার পর থেকে কিংবা রয়টার্সের এই সাক্ষাৎকার পর থেকে আমরা দেখতে পেয়েছি জুলাই যোদ্ধারা, তথাকথিত জুলাই যোদ্ধারা কিংবা জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, যারা জুলাই আন্দোলন করে শেখ হাসিনাকে পতন করতে সমর্থ হয়েছিল, কিংবা সরকার, বর্তমান যে সরকার রয়েছে বিএনপি সরকার, সবাই মিলে আবার কিভাবে শেখ হাসিনাকে দেশে ফেরানো আটকানো যায় সে বিষয় নিয়ে বিভিন্ন চক্রান্ত শুরু করেছে। তারা এক এক দিন এক এক মন্ত্রী কিংবা এক এক নেতা এক এক ধরনের বিতর্কিত বক্তব্য দিয়ে পুরো বিষয়টিকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এই সমস্ত ভয়, ভীতি কিংবা ভিন্ন খাতে প্রদর্শন শেখ হাসিনাকে কখনো কি তারা ঠেকাতে পারবে? আপনি কি মনে করেন? শেখ হাসিনা
যেখানে ডিসেম্বরে আসবে বলেছেন, তার ডিসেম্বরে আশা কিভাবে ঠেকাবে সরকার? কিংবা দেশে যদি শেখ হাসিনা আসে, তার বিচার করতে, বিচার প্রক্রিয়ায় কি তাকে ফাঁসিতে ঝুলাতে পারবে সরকার, নাকি শেষ পর্যন্ত শেখ হাসিনার কোনো বিচারই হবে না? সে প্রশ্নটি আপনাদের উপর রাখলাম। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।